কোয়েলের কেসটা কোর্টে চালানো হওয়ার খবরটা রায় শোনা মাত্রই এক মুহূর্ত অপেক্ষা না করে এবার যে কোনো মূল্যে ওদের শাস্তি হওয়াটা রায় নিজে সাক্ষী থেকে দেখতে চাওয়ার জন্য বাড়ি থেকে পালানোর চেষ্টা করলো রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় যখন নীলু এবং কোয়েল সম্পর্কে নিজে উদ্যোগে খোঁজ করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করেই যখন রায়ের হাতে এসে খবরটা লাগে, পেপারে দেখা মাত্রই রায় ভেবে ফেলে যে না, যে করেই হোক না কেন ওদেরকে যখন একবার কোর্টে চালান করা হবে তাহলে তো সেই কোর্টে কোনো না কোনোভাবে আমাকে অবশ্যই পৌঁছতেই হবে, কারণ আমি সেখানে সাক্ষী থাকতে চাই যে আমার সর্বনাশ যারা করেছে তাদের সুষ্ঠু বিচার আদৌ হচ্ছে কি হচ্ছে না, সেই জিনিসটা আমার নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করতে হবে। কারণ কোয়েল এবং নীলু, তোমরা যে পরিমাণে আমার সর্বনাশ করেছো তার বিনিময়ে তোমরা যদি তোমাদের পাওনা শাস্তিটুকু না পাও তাহলে হয়তো আমার জীবনে এত কিছু করে আমার নিজের প্রতি আক্ষেপ থেকে যাবে যে আমি আমার জীবনের সকলের কাছ থেকে আড়াল করেও আমি আমার সুষ্ঠু বিচারটুকু পেলাম না। অন্যদিকে রাই বলে থাকে কিন্তু এখানে সকলকে কীভাবে আমি বুঝিয়ে এখান থেকে বেরোবো সেই ব্যবস্থা আমাকে যে করেই হোক না কেন যত শীঘ্র সম্ভব করতে হবে। অন্যদিকে রাই ঈশাকে বলতে থাকে যে ঈশা, তোমাকে একটা কথা বলছি, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। দেখো অনেক দিন তো হলো যে আমি হসপিটাল থেকে ফিরেছি, তারপরে আমি অনেকটা সময় রেস্টও নিয়েছি। এবার আমার মনে হয় যে নিজের দায়িত্ব নিয়ে এবার একটু হলেও নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করা দরকার। আর তার জন্যই আমি নিউজ পেপারে বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দেওয়ার কথা ভেবেছি দেখে, আর আমি চাচ্ছি যে কালই আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়বো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি মনে করছো যে তোমার এই শরীর নিয়ে আমি তোমাকে ইন্টারভিউ দিতে দেবো? বলো তো, তোমার কি মনে হয় যে আমরা তোমাকে বসিয়ে খাওয়াতে পারবো না, যে তোমার উপার্জনের টাকা দিয়ে আমরা ঘর সংসারে খরচ চালাবো? তোমার এরকমটাই আমাদেরকে দেখে মনে হয়? বলো তো কিসের এত অভাব পড়ে গিয়েছে তোমার যে তোমার নিজেকে এখন চাকরি করার জন্য বেরোতে হবে বলো তো এই অসুস্থ শরীর নিয়ে? তখন রাই বলতে থাকে যে দেখো, হাজার হোক আমার নিজের বিবেক বোধ তো আমাকে এই জিনিসটা মোটেও সায় দিচ্ছে না, তাই যে করে হোক না কেন প্লিজ ঈশা আমার দিকে তাকিয়ে হলো প্লিজ তুমি আমাকে আটকানোর একদম চেষ্টা করো না। কাল যে কোনো মূল্যে আমাকে বের হতেই হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। না, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি একদম টাইম মাফিক আমি বাড়িতে ফিরে আসবো, আমি তোমাকে কোনো কমপ্লেন করার কোনো সুযোগ দেবো না। তুমি আমার কথা ট্রাস্ট করো প্লিজ ঈশা, প্লিজ আমার অনুরোধটুকু রাখো। কারণ ডক্টর আঙ্কেলও তো বলেছে যে আমার যেটা ইচ্ছে হয় আমি বরঞ্চ সেটাই যাতে করি, যাতে নিজেকে অন্তত একটু ব্যস্ত রাখতে পারি, তাহলে অন্তত আমার স্মৃতিটা তাড়াতাড়ি ফিরে আসবে, তাই না? অন্যদিকে ঈশা বলতে থাকে যে ঠিক আছে, তোমার যখন এটা করলেই শান্তি মনে হবে তাহলে সেটাই করো। অন্যদিকে যখন কোর্টে হাজির করার জন্য কোয়েল এবং নীলুকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়, ঠিক সেই সময় ছদ্মবেশ ধারণ করে অলরেডি সেই জায়গায় রাই দাঁড়িয়ে থাকে। দূরে দাঁড়িয়ে রাই বলতে থাকে যে আজকে তোদের এই অবস্থাটা কোনো মতেই হতো না যদি না তোরা আমার সাথে এরকম অন্যায় অবিচারটা না করতিস, আমাকে কিডন্যাপ করিয়ে এরকম করে আমার উপরে জোর খাটিয়ে বাবুলদেরকে দিয়ে আমাকে মারানোর প্ল্যান না করতিস, তাহলে হয়তো আমি নিজ উদ্যোগে হয়তো বা প্রতিবারের মতন এবারও তোকে নীলু বাঁচিয়ে নিতাম, কোয়েলকে শাস্তি হতে দিতাম। কিন্তু তুই যে পরিমাণে নিজের অন্যায় লিমিট ক্রস করে গিয়েছিস, তারপরে আমার মনে হয় না যে বোন তোকে আর বাঁচানোটা আর যাই হোক না কেন মানবতা দেখানো হবে। তার জন্য এবার আর আমি কোনো মতেই দুর্বল হব না, তোর যা শাস্তি তোর যাতে সেই শাস্তিটুকুই হয় সেই ব্যবস্থা এবার নিয়ে আমি নিজ উদ্যোগে করব। আর তুই যদি এবারও কোনো মতে শাস্তি পাওয়া থেকে পার পেয়ে যাস তাহলে আমি মনে করবো যে এই আদালত থেকে শুরু করে আইন সব কিছুই মিথ্যে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।